প্রাচীন যুগের বাংলা সাহিত্যের একমাত্র নিদর্শন চর্যাপদ। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব চর্যাপদ সম্পর্কে। চর্যাপদ এটি 1907 খ্রিস্টাব্দে হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় নেপালের রাজদরবার থেকে চর্যাপদের পুঁথি আবিষ্কার করেন। হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় 1916 খ্রিস্টাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে 1000 বছরের পুরাণ বাংলা ভাষায় পদ্যগান ও দোহা নাম দিয়ে চর্যাপদের পুঁথিগুলো প্রকাশ করেন। 1916 খ্রিস্টাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত 1000 বছরের পুরাণ বাংলা ভাষায় পদ্যগান ও দোহার মুখ্যবন্ধে হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় লিখেছিলেন, 1907 সালে নেপালে গিয়া আমি কয়েকখানি পুঁথি দেখিতে পাইলাম। একখানির নাম চর্যা চর্য বিনিশ্চয়, কিন্তু পুঁথির কোথাও চর্যা চর্য বিনিশ্চয় এই পদগুচ্ছটি উল্লেখিত হয়নি। আবার পুঁথির পুষ্পিকার পাতা নষ্ট হয়ে যাওয়ায় পুঁথির নাম উদ্ধার করাও সম্ভব হয়নি। ফলে হরপ্রসাদ শাস্ত্রী মহাশয়ের দেওয়া নাম নিয়ে পণ্ডিত মহলে নানা সংশয় দেখা দিয়েছে। বিদুশেখর শাস্ত্রীর মতে মুনিদত্ত তার টিকার প্রথমে আশ্চর্য চর্যাসমূহের সংকলন হিসাবে আশ্চর্য চর্যাচয় নামটি পাওয়া যায়। অতএব পুঁথিটির প্রকৃত নাম হওয়া উচিত আশ্চর্য চর্যাচয়, কিন্তু এই নাম গ্রহণযোগ্য বলে মনে হয় না, কারণ শব্দটি বাক্যের অন্তর্গত একটি সাধারণ বাক্যাংশ হিসাবে ব্যবহৃত হয়েছে, পুঁথি নাম হিসাবে নয়। আশ্চর্য চর্যাচয় পুঁথির নাম হলে তারপরে ইতি এই অব্যয় পদটি থাকত, তাই মতটি গ্রহণযোগ্য নয়। ডক্টর প্রবোধচন্দ্র বাগচি তার সাম অ্যাসপেক্ট অব বুদ্ধিস্ট মিস্টিসিজম নামক প্রবন্ধে চর্যাগীতির নামকরণ করেছেন চর্যা চর্য বিনিশ্চয়, কিন্তু এই পদগুচ্ছটি পুঁথির কোথাও নাম হিসাবে বা সাধারণ বাক্যাংশ হিসাবে ব্যবহৃত হয়নি, তাই এই নামটি গ্রহণযোগ্য নয়। আবার শাস্ত্রী মহাশয় বৌদ্ধগান ও দোহার মুখ্যবন্ধে পুঁথিটিকে সরাসরি চর্যা চর্য বিনিশ্চয় বলে উল্লেখ করলেও দোহা প্রকাশের আগের বছর অর্থাৎ 1915 সালে যে এশিয়াটিক সোসাইটি থেকে এ ক্যাটালগ অফ প্লান লিভ অ্যান্ড সিলেক্টেড পেপার MSS বিলঙ্গিং টু দ্য ডুরবার লাইব্রেরি নেপাল প্রকাশ করেন, তার দ্বিতীয় খণ্ডের তালিকায় এই পুঁথির নাম হিসাবে 2 জায়গায় চর্যা চর্য টিকা কথাটি উল্লেখ করেছেন। পুঁথির মলাটের উপর এই নাম লেখা ছিল, কিন্তু শাস্ত্রী মহাশয় পরবর্তীকালে এই নামকে বর্জন করেছেন। কারণ হিসাবে আমাদের মনে হয় মলাটের পর গোটা পুঁথিটি আগাগোড়া প্রত্য বাংলা হরফে লেখা, কিন্তু মলাটের উপর চর্যা চর্য টিকা পদগুচ্ছটি নাগরী হরফে লেখা। এ থেকে মনে হয় পুঁথি লেখার সময় মলাটে কোনো নাম লেখা ছিল না। পরে রাজকীয় গ্রন্থাকারে পুঁথিটি গৃহীত হওয়ার সময় ব্যবহারের সুবিধার জন্য ভিন্ন ব্যক্তির দ্বারা নামটি লিখিত। এই সন্দেহে শাস্ত্রী মহাশয় সম্ভবত নামটি গ্রহণযোগ্য মনে করেননি। সুনীত কুমার চট্টোপাধ্যায় প্রদত্ত তথ্যের ভিত্তিতে পি চর্ডার এর তেঙ্গুর গ্রন্থ তালিকা থেকে প্রবোধচন্দ্র বাগচি চর্যাপদের তিব্বতী অনুবাদের সন্ধান পান। তিব্বতী অনুবাদ মুনিদত্তের সংস্কৃত টিকার অনুবাদ। এই অনুবাদ পুঁথির পুষ্পিকায় চর্যাপদের নাম, টিকাকারের নাম সহ আরও কতগুলি মূল্যবান তথ্য পাওয়া যায়। এ থেকে জানা যায় বুধগণ 100 চর্যার কোষ সংকলন করেছিলেন। শিষ্যদের বোধ প্রতিপাদনের জন্য আচার্য মুনিদত্ত তার অর্ধসংখ্যক পদের টিকা রচনা করেন। এই টিকা গ্রন্থের নাম চর্যা গীতিকোষ বৃত্তি। তাহলে একথা নিঃসন্দেহে বলা যায় হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কৃত চর্যাপদের পুঁথিটির প্রকৃত নাম চর্যা গীতিকোষ বৃত্তি। ভাষা। চর্যাপদ প্রকাশিত হবার পর এর ভাষা বৈশিষ্ট্য নিয়ে বিস্তর মতভেদ সৃষ্টি হয়েছে। এর প্রধান কারণ হলো ভাষার প্রাচীনত্ব ও দুর্বোধ্যতা। চর্যার রচনাকাল 10ম থেকে দ্বাদশ শতাব্দী, সে কারণেই এর প্রাচীনত্ব ও দুর্বোধ্যতা মিলেমিশে গেছে। হরপ্রসাদ শাস্ত্রী 1916 সালে প্রকাশিত বৌদ্ধগান ও দোহার মুখ্যবন্ধে লিখেছিলেন, যদিও অনেকের ভাষায় একটু একটু ব্যাকরণের প্রবাদ আছে, তথাপি সমস্তই বাংলা বলিয়া বোধ হয়। কিন্তু শাস্ত্রী মহাশয়ের এই মতের বিরুদ্ধে নানা প্রতিবাদ ধ্বনিত হয়েছে। বিজয়চন্দ্র মজুমদার চর্যার ভাষাকে প্রাচীন বাংলা বলতে রাজি নয়। রাহুল সাংকিতায়ন ও জয়কান্ত মিশ্র চর্যাকে পূর্বী হিন্দি ভাষায় রচিত বলেছেন। আবার দিবাকর চর্যার ভাষাকে প্রাচীন মৈথিলি বলে অভিহিত করেছেন। কিন্তু এই বিরুদ্ধ মতকে স্মরণ রেখেও বলা যায় চর্যাগীতির ভাষা যে সৃজমান বাংলা ভাষার প্রথম স্তরের সাহিত্যিক নিদর্শন, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কারণ এর রূপ তত্ত্বে বাংলা ভাষার পূর্ণ বৈশিষ্ট্য প্রকাশিত হয়েছে।
শব্দরূপে দেখি তৃতীয়াতে, চতুর্থীতে কে রে, ষষ্ঠীতে এর, অর, সপ্তমীতে ত তে ব্যবহৃত হয়েছে। দিয়া সাঙ্গ যোগে করণ কারক, সম্প্রদান বাচক, অনুসর্গ অন্তরে, মাঝে যোগে অধিকরণ কারক ব্যবহার শব্দরূপে বাংলা ভাষার বৈশিষ্ট্য স্পষ্ট করে তুলেছে। ধাতুরূপে অতীত ক্রিয়ার ইল, ভবিষ্যতে ইব, অসমাপিয়ায় ইহা ইত্যাদি লক্ষণগুলিও বর্তমান। শব্দ যোজনা ও ভাগ ভঙ্গিমাও বাংলা ভাষার অনুরূপ, যেমন কখন না যাই, ধরন যা ইত্যাদি। আবার অপনা মাংসে হরিণা বৈরী, ধারিত ভাত নাহি নিতে আবেশী প্রভৃতি বাকভঙ্গিও আধুনিক বাংলা ভাষাতেও অতি পরিচিত। সুতরাং দুই একটি উড়িয়া বা মৌথিলি শব্দ অথবা কোনো কোনো পদকর্তা উড়িষ্যা বা মগধে জন্মেছিলেন ভেবে চর্যাবতের ভাষাকে কোনোভাবেই বাংলা ভাষার আদিমতম মর্যাদা থেকে বঞ্চিত করা যাবে না। প্রসঙ্গত চর্যাগীতির ভাষা সম্পর্কে যে সন্ধ্যা ভাষা শব্দটি ব্যবহৃত হয়েছে সে সম্পর্কে হরপ্রসাদ শাস্ত্রী বৌদ্ধকান ও দোখার মুখবন্ধে বলেছেন, সহজিয়া ধর্মের সকল বই সন্ধ্যা ভাষায় লেখা। সন্ধ্যা ভাষায় মানে আলো আধারী ভাষা। কতক আলো কতক অন্ধকার, খানিক বোঝা যায় খানিক বোঝা যায় না। শাস্ত্রী মহাশয়ের এই মন্তব্যের প্রতিবাদ করে অনেকে বলেছেন, দিন রাত্রির মোহনার সঙ্গে সন্ধ্যা ভাষার কোনো সম্পর্ক নেই। বিদুশেখরের মতো সন্ধ্যা এই বানানটি লিপিকরদের ভ্রান্তি। ডক্টর সুকুমার সেনও লিখেছেন, যে ভাষায় বা শব্দে অভীষ্ট অর্থ অনুধান করিয়া অর্থাৎ মর্মঙ্গ হইয়া বুঝিতে হয় অথবা যে ভাষায় শব্দের অর্থ বিশেষভাবে নির্দিষ্ট তাহাই সন্ধ্যা ভাষা। কিন্তু প্রাচীন বৌদ্ধগণ ও তাদের টিকা টিপ্পণীতে সর্বত্রই সন্ধ্যা এবং সন্ধ্যা দুটি শব্দ একই সঙ্গে ব্যবহৃত হয়েছে। আবার তিব্বতী ভাষায় সন্ধ্যা শব্দের অর্থ পহেলিকার ছন্দে উক্ত দুরূহতত্ত্বের ভাষা। পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায় 1924 সালে বিশ্বভারতী কোয়ার্টারলি পত্রিকায় বলেছেন যে সন্ধ্যা ভাষার অর্থ সন্ধ্যা দেশের ভাষা। সন্ধ্যা অর্থাৎ আর্যাবত ও পূর্ব ভারতের মধ্যবর্তী অঞ্চল। দক্ষিণ পূর্ব ভাগলপুর অর্থাৎ বীরভূম ও সাঁওতাল পরগনার পশ্চিমাংশের নাম একসময় ছিল সন্ধ্যাদেশ। তার মতে এই অঞ্চলের প্রাচীন ভাষার সঙ্গে নাকি চর্যাবতের ভাষার সাদৃশ্য আছে। শব্দের অর্থ যাই হোক না কেন, একথা কিন্তু ঠিক যে চর্যাকাররা বাহ্য ও স্থূল অর্থযুক্ত অনেক প্রতীক ব্যবহার করেছেন, যেগুলি সাধন পথে গিররস সমন্বিত এবং যেগুলি অদিতিকেরা বুঝতে পারবে না। যেমন কুক্কুরিপাদ 2 নম্বর চর্যায় লিখেছেন, দিবস বহরি কাউই ডরে ভাও, রাত্রি হইলে কামুরু যাও। অর্থাৎ দিনের বেলায় বধূ কাকের ভয়ে ভয় পায়, রাত্রি হলে কাম সেবার্দে যায়। কবি হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কৃত চর্যাপদের পুঁথিতে মোট পদের সংখ্যা 46.5টি। দুই একটি ছাড়া অধিকাংশ গানের কবির নামান্বিত ভণিতা আছে। তবে গানের টিকা ও মূল গান মিলিয়ে দেখলে দেখা যায় চর্যাপদের মোট কবির সংখ্যা 23 জন। নিচে সেই কবিদের সম্পর্কে সংক্ষেপে আলোচনা করা হলো। চর্যাগীতি সংগ্রহের প্রথম কবি হলেন লুইপাদ। 2 পদ সংখ্যার ক্রমানুসারে নয়, তিব্বতী ঐতিহ্যে যে 84 জন সিদ্ধাচার্যদের নাম পাওয়া যায়, লুই তাদের মধ্যে প্রাচীনতম। লুই শব্দটি সম্ভবত রোহিত থেকে এসেছে। তিব্বতী অনুবাদের মাধ্যমে লুইয়ের 3খানা বইয়ের নাম পাওয়া যায়। প্রথম দুটি বই বিশুদ্ধ বৌদ্ধ দর্শনের, তৃতীয়টি দোহা ও গানের কোষ গ্রন্থ। এ থেকে অনুমান করা যায় লুই সহজিয়া বৌদ্ধ ধর্মের গোড়ার দিককার লোক। কারণ বাংলাদেশে বৌদ্ধ ধর্মের প্রথমাবস্থায় তন্ত্র ধর্ম নয়, বিশুদ্ধ দর্শন চর্চাই ছিল বৌদ্ধদের প্রধান বিষয়। তাছাড়া তার দুটি গানের কোথাও যৌন তান্ত্রিকতার আভাস নেই। দুটি গানেই যোগ সাধনার মাধ্যমে অনির্বচনীয় মহাসুখ লাভের কথা বর্ণনা করা হয়েছে। তাছাড়া লুই কোনো পারিভাষিক সাংকেতিক শব্দ ব্যবহার করেননি। তার রূপক ব্যবহারও খুব স্পষ্ট। ভণিতা ব্যবহারেও লুইয়ের কিছু স্বাতন্ত্র্য আছে। তার গানে ভণিতার 2 বার ব্যবহার দ্বিতীয় পদে ও শেষ পদে, এই সব বৈশিষ্ট্যগুলি তার প্রাচীনতার দাবিকে আরও জোরদার করে। কুক্কুরিপাদের নামে 3টি পদ পাওয়া যায়। তার নামে সংস্কৃত রচনা মহামায়া সাধন নামক গ্রন্থ পাওয়া গেছে। এ থেকে অনুধাবন করা হয় তিনি মহামায়ার উপাসক ছিলেন। তার প্রাপ্ত 2টি গানই নারীর উক্তি হিসাবে রচিত এবং 2টি গানেই নারী জীবনের বিভিন্ন আচরণ রূপক হিসাবে গৃহীত। সন্ধ্যা ভাষার আধিক্যের জন্য তাকে অনেকে অবার্চিন কবি বলে মনে করেন। বিরুয়ার ভণিতায় একটি পদ পাওয়া যায়। অনেকের মতে বিরু বা বিরূপক থেকে বিরুয়া শব্দটি এসেছে।
তিব্বতী অনুবাদে বিরূপের নামে কর্ম চণ্ডালী, কামানাম গীতি, দোহাকোষ ও বিরূপ পদ চতুর্শীতি নামক রচনাগুলির সন্ধান পাওয়া যায়। অনেকে আবার বিরূপাকে কাহুপাত বলে মনে করেছেন। কারো কারো মতে তিনি কাহের শিষ্য। চর্যাপদের অপর কবি হলেন গুণ্ডুরিপাদ। তিনি 4 সংখ্যক গানের রচয়িতা। নির্মল দাসের মতে গুণ্ডুরি সম্ভবত ব্যক্তি নাম নয়, কবির জাতি অথবা বৃত্তি নাম। তার গানে যৌন তান্ত্রিকতা ও সাংকেতিক শব্দের আধিক্য থাকায় তাকে অর্বাচীন কালের কবি বলে অনেকে মনে করে।